Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি অধ্যায় তাপের ঘটনাসমূহ থার্মাল ফেনোমেনা। তো তাপ প্রয়োগের জন্য বিভিন্ন রকমের ঘটনা ঘটে। তো তাদের মধ্যে একটি বিশেষ ঘটনা তাপীয় প্রসারণ থার্মাল এক্সপানশন এই অধ্যায়ে মূলত আলোচিত হয়েছে। তার সঙ্গে তাপের পরিবহন, তাপ পরিবাহিতাঙ্ক, তাপীয় রোধ বিভিন্ন বিষয়গুলি রয়েছে। আমরা চেষ্টা করব ওয়ান শটে পুরো অধ্যায়টি সংক্ষেপে আলোচনা করার। তো তাপীয় প্রসারণ আলোচনার পূর্বে তাপ এবং উষ্ণতা সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। যে তাপ আসলে কি? আমরা জানি যে তাপ এক প্রকারের শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়, অথবা পদার্থের অবস্থান্তর হয়, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা উল্টোটা, তাপ প্রয়োগে বা তাপ নিষ্কাশনে। তাহলে তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, বর্জনে বস্তু শীতল হয়, অথবা এ দুটো যদি না হয়, তাপ গ্রহণে বর্জনে বস্তুর অবস্থান্তর হয়। তো গরম এবং ঠান্ডা অনুভূতির কারণ যার জন্য, সেই শক্তিটি হলো তাপ শক্তি। আর উষ্ণতা তাপের বহিঃপ্রকাশ। উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যার উপর নির্ভর করে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পারস্পরিক তাপীয় সংস্পর্শে আসলে কে তাপ বর্জন করবে আর কে তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপের প্রবাহ কোন দিকে হবে সেটা উষ্ণতা নির্ধারণ করে। বা বলা যায় উষ্ণতা হচ্ছে, যদি একই ধরনের বস্তু হয়, একই প্রকৃতির, তো উষ্ণতা হচ্ছে তাদের তাপীয় ঘনত্ব। প্রত্যেকটি অণুর গড় তাপশক্তির পরিমাপ হচ্ছে উষ্ণতা। তাপ এবং উষ্ণতার পরিষ্কার ধারণার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যে একটা হাঁড়িতে জল গরম করছি, একটা হাঁড়িতে জল গরম করা হলো, সেই গরম হওয়া জল থেকে এক বাটি জল তুলে নেওয়া হলো। এই জলটা যেমন গরম, বাটির জলটাও একই গরম, একসঙ্গে গরম করা হয়েছে। তাই হাত ডুবালে হাত পুড়ে যাবে। যাই হোক, যে গরম অনুভূতি লাগবে সেটা হচ্ছে উষ্ণতা। বাটির জল আর হাঁড়ির জল একই উষ্ণতায় রয়েছে, কিন্তু এই উষ্ণতার যে কারণ তাপ, হাঁড়ির জল বেশি পরিমাণে আছে, বাটির জল অল্প পরিমাণ, তাই হাঁড়ির জলে মোট তাপ শক্তি বেশি হবে, বাটির জলে মোট তাপ শক্তি কম হবে। কিন্তু উষ্ণতা, তাপের বহিঃপ্রকাশ, স্পর্শ করলে যে অনুভূতি হয়, সেটা দুই জায়গাতেই সমান, কারণ একসঙ্গেই গরম করা হয়েছে। আমরা জানি যে তাপের একক, সিজিএসে তাপের একক ক্যালোরি, এসআইতে তাপের একক জুল, আর এফপিএসে তাপের একক ব্রিটিশ থার্মাল ইউনিট। আর উষ্ণতার একক এসআইতে কেলভিন, সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এফপিএসে ডিগ্রি ফারেনহাইট। তাপ মাপা হয় কোন যন্ত্রে? আমরা জানি ক্যালোরিমিটারে। আর উষ্ণতা মাপা হয়, টেম্পারেচার মাপা হয় থার্মোমিটারে। তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা তার ফল। তো তাপ প্রয়োগের ফলে কি কি ঘটনা ঘটতে পারে? এক নাম্বার, উষ্ণতা বৃদ্ধি হতে পারে। উষ্ণতা বৃদ্ধি হতে পারে। দুই নাম্বার, অবস্থার পরিবর্তন হতে পারে। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়,
বা তাপ নিষ্কাশন করলে সেটার উল্টো। 3 নম্বর, তাপ প্রয়োগের ফলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তাপ প্রয়োগের ফলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে, অর্থাৎ নতুন পদার্থ উৎপন্ন হতে পারে তাপ প্রয়োগ করার ফলে। আর 4 নম্বর, তাপ প্রয়োগের ফলে তাপীয় প্রসারণ ঘটতে পারে। তাপীয় প্রসারণ মানে তাপ প্রয়োগের মাধ্যমে পদার্থ প্রসারিত হয়, পদার্থটা বৃদ্ধি পায়, থার্মাল এক্সপানশন বলা হয় তাপীয় প্রসারণ। তো তাপীয় প্রসারণ কোন পদার্থের হয়? কঠিন না তরল না গ্যাসীয়? তাপীয় প্রসারণ কঠিনেরও হতে পারে, তরলেরও হতে পারে, গ্যাসীয় পদার্থেরও হতে পারে। তো যদি বলা হয় তাপীয় প্রসারণ কাকে বলে, মানে এই অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ, বাকিগুলো না। তো তাপীয় প্রসারণ কাকে বলে? তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিন বা তরল বা গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়, এই ঘটনাকে তাপীয় প্রসারণ বলে। তো তাপ প্রয়োগ করলে কঠিন তরল গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়, এই ঘটনাই হচ্ছে তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপানশন। তবে কিছু কিছু পদার্থ ব্যতিক্রম রয়েছে, তাপ প্রয়োগের ফলে প্রসারিত না হয়ে বরঞ্চ সংকুচিত হয়। যেমন রাবার ব্যান্ড। রাবারের যে ব্যান্ড রয়েছে, সেই রাবারকে যদি উত্তপ্ত করা হয় সেটা বরঞ্চ সংকুচিত হয়। এক্সেপশন, ব্যতিক্রম। তো বেশিরভাগ কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ তাপ প্রয়োগের ফলে প্রসারিত হয়, এই ঘটনাকেই তাপীয় প্রসারণ বলে। মনে রাখতে হবে বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন, মানে বিভিন্ন রকম কঠিন পদার্থ আছে, তাদের তাপীয় প্রসারণ বিভিন্ন হয়। সব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সমান না। অর্থাৎ 1 মিটার লম্বা লোহা নেওয়া হলো, তামা নেওয়া হলো, পিতল নেওয়া হলো, রূপা নেওয়া হলো, 1 মিটার লম্বা ওয়ার মনে করলাম, তার মনে করলাম যে 1 মিটার লম্বা তার নেওয়া হলো, প্রত্যেকটা 1 মিটার করে, একটা লোহার, একটা তামার, একটা রূপার, একটা সোনার, প্রত্যেকের উষ্ণতা 1 ডিগ্রি করে বাড়ানো হলো। প্রত্যেকটা সমান দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, কারো বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কারো কম দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপীয় প্রসারণ সব কঠিন পদার্থের সমান না, আলাদা আলাদা কঠিন পদার্থের বা বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন হয়। আবার বিভিন্ন তরল পদার্থের তাপীয় প্রসারণ কি হবে? বিভিন্ন হবে। অর্থাৎ জলের তাপীয় প্রসারণ, পারদের তাপীয় প্রসারণ, অ্যালকোহলের তাপীয় প্রসারণ আলাদা আলাদা, বিভিন্ন তরল পদার্থের তাপীয় প্রসারণ বিভিন্ন। কিন্তু কি সমস্ত গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ সমান। সমস্ত গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ সমান। সমস্ত গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, সমস্ত গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ সমান।
তবে মনে রাখতে হবে এটা মূলত আদর্শ গ্যাসের তাপীয় প্রসারণ। প্রত্যেকটি আদর্শ গ্যাসের তাপীয় প্রসারণ সমান হয়, যার মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, যার একক। এই তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণ হয় কেন, কারণটা কি অতি সংক্ষেপে বলবো যে তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয় কেন। তাপীয় প্রসারণের কারণ। লিখছি না, মুখে মুখে বলছি। যে ধাতব কঠিন পদার্থ, মনে করলাম তামা বা লোহা বা সোনা রূপা, একে যদি গরম করা হয়, একে যদি উত্তপ্ত করা হয়, এতে যদি তাপ দেওয়া হয়, মানে শক্তি দেওয়া হলো। তাই এদের ভিতরে, এদের যে কেলাসাকার গঠন, এদের ভিতরে যে পরমাণুগুলি রয়েছে, তাপ শক্তি অতিরিক্ত পাওয়ার দরুন অতিরিক্ত তাপ শক্তি গ্রহণ করার জন্য তাদের কম্পন, তাদের স্পন্দন, তাদের ভাইব্রেশন বেড়ে যায়। তাই পরমাণুতে ডিস্টেন্স বেড়ে যায়। পরমাণুতে ডিস্টেন্স বেড়ে যায় মানে প্রসারিত হয়। তো তাপীয় প্রসারণের কারণে ঘনত্ব কিন্তু কমে যাবে যে কোনো পদার্থের। যৌগিক পদার্থের যদি হয়, তরল হোক কিংবা গ্যাস হোক, তো অণুতে দূরত্ব বেড়ে যাবে তাপ প্রয়োগের কারণে। তাই তাপ প্রয়োগেরা প্রসারিত হয়। তো আমরা জানলাম যে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সবারই তাপীয় প্রসারণ রয়েছে। তবে কঠিন পদার্থের এবং তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ বেশি। মানে কঠিন, তরল, গ্যাসীয় এই 3 রকমের পদার্থ রয়েছে অবস্থা ভেদে। তো সব থেকে বেশি তাপীয় প্রসারণ গ্যাসীয় পদার্থের, তার থেকে কম তাপীয় প্রসারণ তরল পদার্থের, তার থেকে কম তাপীয় প্রসারণ কঠিন পদার্থের। অর্থাৎ ক্রমবর্ধমান যদি বলি, তাহলে তাপীয় প্রসারণ কঠিন, তরল, তারপরে গ্যাসীয়। গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ অনেক বেশি। তো যাই হোক, আমরা জানি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, আয়তন রয়েছে নির্দিষ্ট। তাই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 3 রকম: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। যেহেতু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, তাই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ মনে করলাম যে একটা এরকম লম্বা ধাতব তার রয়েছে, এরকম দৈর্ঘ্যের, তাকে উত্তপ্ত করা হলো, তাপ দেওয়া হলো। তাপ প্রয়োগে কি হবে, এর একটা নির্দিষ্ট দিকে দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে তাপ প্রয়োগের কারণে এটা মনে করলাম এরকম হয়ে গেল, বেড়ে গেল লম্বাই। তো তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের এই ধরনের প্রসারণকে বলে দৈর্ঘ্য প্রসারণ। ঠিক সেরকম রয়েছে ক্ষেত্র প্রসারণ। কি প্রসারণ? ক্ষেত্র প্রসারণ। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থের কোনো তলের বা কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাকে ক্ষেত্র প্রসারণ বলে। যেমন মনে করলাম যে একটা পাতলা জিনিস নিয়ে, একটা ব্লেড নিলাম, দাড়ি শেভ করার জন্য যে ব্লেড, পাতলা নখ কাটার জন্য যে ব্লেড, সেই পাতলা ব্লেড নিলাম, তাকে গরম করলাম, তার ক্ষেত্রফল বৃদ্ধি পেল। অর্থাৎ ছিল মনে করলাম এরকম, সরল করে আঁকাচ্ছি, ছিল মনে করলাম এরকম,
ব্লেডটা, সেটা বৃদ্ধি পেয়ে গেল। তাপ প্রয়োগের ফলে কি হলো? বৃদ্ধি পেয়ে গেল। বৃদ্ধি পেয়ে গেল। তো উত্তপ্ত করার কারণে, তাপ প্রয়োগের ফলে, গরম করার কারণে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এরকম প্রসারণকে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ বলে। ঠিক সেরকম রয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ বলতে 3 ডাইমেনশনাল কেস, ত্রিমাত্রিক বিষয়, যে কোনো কঠিন বস্তুর আয়তন তাপ প্রয়োগে বৃদ্ধি পেল, আয়তনটা বৃদ্ধি পেল তাপ প্রয়োগে, তাহলে কঠিন পদার্থের সেই প্রসারণকে বলা হয় আয়তন প্রসারণ। আমরা একটা ঘনক বা লুডোর ছক্কা দিয়ে দেখাতে পারি যে এরকম ছিল, তাপ প্রয়োগের পরে কি হলো? তাপ প্রয়োগের ফলে বড় হয়ে গেল। তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্র প্রসারণ, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন প্রসারণ। যেহেতু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, তাই কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ রয়েছে। কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে, আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে ওই তারের মতন রাখা যায় না যে দৈর্ঘ্যটা প্রসারণ করব, ক্ষেত্রফল প্রসারণ করব, নির্দিষ্ট কোনো আকার নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তাই তরল পদার্থের ওই দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এগুলো নেই। তরল পদার্থের কি রয়েছে? আয়তন প্রসারণ রয়েছে। তরল পদার্থের রয়েছে আয়তন প্রসারণ। তবে এর মধ্যে আবার একটা গল্প রয়েছে। একটা কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থকে ডাইরেক্ট উত্তপ্ত করা যায়, এককভাবে উত্তপ্ত করা যায়, এককভাবে গরম করা যায়, কিন্তু তরল পদার্থকে এককভাবে গরম করা যায় না। তরল পদার্থকে কোনো একটা পাত্রে রেখে গরম করতে হয়। তরল পদার্থকে কোনো একটা পাত্রে রেখে গরম করতে হয়। তরল পদার্থকে এরকম রেখে দিলাম ফাঁকা জায়গায় জাদুর মতন, আর নিচ থেকে তাকে আগুন দিয়ে গরম করছি, তা সম্ভব নয়। একটা পাত্রের সহায়তা দরকার তরলকে গরম করার জন্য। তাই তরল পদার্থকে যখন পাত্রে রেখে গরম করব, শুধু তরল গরম হবে না, জলটা শুধু গরম, যদি জল ধরি আমি, জলটা শুধু গরম হবে না, যে পাত্রে নিয়েছি পাত্রটাও গরম হচ্ছে। তাই তরল পদার্থকে উত্তপ্ত করে প্রসারিত করতে গেলে তার সঙ্গে পাত্রের প্রসারণটাও বিবেচনা করতে হবে। যদি শুধুমাত্র তরলকে, কাল্পনিকভাবে ভাবি যে শুধুমাত্র তরলকে তরলকে এককভাবে যদি গরম করতে পারতাম, তাহলে তরলের যা প্রসারণ হতো তাই সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়, একটা পাত্রের সাহায্য নিতে হয়। তাই পাত্রের প্রসারণ এই বিষয়ে সম্পর্কিত। তাই তরলের আয়তন প্রসারণ রয়েছে, কিন্তু 2টা প্রসারণ রয়েছে। আয়তনেই আবার 2টা প্রসারণ, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। বিষয়টা যদি ক্লিয়ার না হয়, একটা ছোট্ট উদাহরণ নেওয়া যেতে পারে তরল পদার্থের প্রসারণের। যে মনে করলাম এরকম একটা চিহ্নিত অংশাঙ্কিত পাত্র রয়েছে, 1 2 3 4। এখানে আমি তরল পদার্থ নিয়েছি, মনে করলাম 2 দাগ পর্যন্ত তরল রয়েছে। এবার এটাকে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে কি হবে? পাত্রটাও গরম হবে, তরলটাও গরম হবে। তো পাত্রটা গরম হলে পাত্রেরও তো প্রসারণ হবে, কঠিন পদার্থ প্রসারিত হয়। যদিও বাস্তবে এত কম হয়, হাঁড়িতে যখন জল গরম করছি চোখে দেখে মনে হবে না যে হাঁড়িটা প্রসারিত হচ্ছে বা জলটা প্রসারিত হচ্ছে।
কিন্তু বাস্তবে যদি আমরা পরীক্ষা করি দেখব পাত্রটাও প্রসারিত হয়, তরলটাও প্রসারিত হয়। তরলের প্রসারণ রয়েছে, এটা সহজে বোঝা যায় থার্মোমিটারে। জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি বা উষ্ণতা পরিমাপের জন্য যে থার্মোমিটার ব্যবহার করি, সেটি আসলে কি? থার্মোমিটার মানে হচ্ছে একটা নল, যে নলের নিচে আছে পারদকুণ্ড, নিচে আছে পারদ, উপরে আছে একটা ফাঁকা নল। এবার যদি আমার জ্বর হয়, না হলেই ভালো, যদি জ্বর হয় তাহলে এই পারদকুণ্ডটা জিভের তলায় দেব। জ্বর হলে শরীরের উষ্ণতা বেড়ে যায়, তো শরীর থেকে তাপ এই থার্মোমিটারের পারদকুণ্ডতে যাবে। তাপ গ্রহণের ফলে উত্তপ্ত হওয়ার কারণে এখানকার পারদ প্রসারিত হবে। তো নিচে তো জায়গা নেই, তাই নল বেয়ে পারদটা আস্তে আস্তে উপরে যাবে। প্রাথমিকভাবে নলটা উপরে ফাঁকা থাকে, নিচে পারদকুণ্ড থাকে, সংকুচিত অবস্থায় থেকে পারদ। যেই তাপ গ্রহণ করে উত্তপ্ত হবে পারদটা আয়তনে প্রসারিত হবে। নিচে যাওয়ার জায়গা নেই, তাই নল বেয়ে উপরে উঠবে। পারদ চকচকে, তাই এই কাচের নলে কত উপরে উঠলো, যত উপরে উঠছে সেটা দেখে উষ্ণতাটা পরিমাপ করা হয়। বেশি জ্বর এসেছে, বেশি উষ্ণতা, তো বেশি গরমে বেশি দূর উপরে উঠবে। কম উষ্ণতা, তাই কম উপরে উঠবে। তাই তাপমাত্রা বা উষ্ণতাটা কেমন, এর উচ্চতা দেখে কত উপরে উঠলো পারদ, সেটা দেখে বোঝা যায় যে একটা এরকম পাত্রে তরল পদার্থ রয়েছে। কত দাগ অবধি রয়েছে? 2 দাগ অবধি। এবার যদি এটাকে আমি গরম করি, গরম করলে কি হবে? গরম করলে পাত্রটাও গরম হচ্ছে, তরলটাও গরম হচ্ছে। তাই চোখে যদি নাও ধরে, বোঝানোর জন্য আমি আরেকটু বড় করে প্রকাশ করছি। এক, 2, 3, 4। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার গরম করার কারণে এই তরলটা প্রসারিত হলো। 2 দাগে ছিল, মনে করলাম 4 দাগে চলে গেছে। আপাত দৃষ্টিতে কি মনে হবে? যে তরল ছিল 2 দাগে, গরম করার পরে চলে গেল 4 দাগে, তার মানে বৃদ্ধি পেয়েছে 2 থেকে 4, এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাস্তবে যদি আমরা চিন্তা করি যে পাত্রটাও তো বড় হয়ে গেছে, এই জায়গাটা, এই আয়তনটা আসলে এই আয়তনের সঙ্গে সমান, এই আয়তনটা আসলে এই আয়তনের সঙ্গে সমান। তার মানে যেটা আমি চোখে দেখছি তার থেকেও কিন্তু বেশি বেড়েছে। এই আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান, তার মানে একটু বেশি বেড়েছে। যেটা চোখে দেখে মনে হচ্ছে তা কিন্তু প্রসারণ আসল নয়। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখব 2 দাগ পর্যন্ত তরল ছিল, গরম করার ফলে 4 দাগে গেছে, মানে 2 দাগ বৃদ্ধি পেয়েছে। যদি শিশিতে হয় তাহলে 2 শিশি বৃদ্ধি পেয়েছে আমরা মনে করব। কিন্তু বাস্তবে পাত্রটাও তো প্রসারিত হয়েছে। যদি 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 এমন হতো যে পাত্রের প্রসারণটা বেশি, তরলের প্রসারণ কম, তাহলে 2 দাগ ছিল, তো এখানে তরল আর পাত্র উভয়ের প্রসারণ সত্ত্বেও তরলটা নিচে নেমে যেত। যদি পাত্রের প্রসারণ বেশি হতো, মনে করলাম এটা না হয়ে যদি এটা হতো, মনে করলাম পাত্রটা অনেক বেশি প্রসারিত হয়েছে, তরলটাও প্রসারিত হয়েছে কিন্তু পাত্র বেশি প্রসারিত হয়েছে, তাহলে মনে করব তরলটা এখানে নেমে যেত। পাত্র যদি অনেক বেশি প্রসারিত হতো তাহলে তরলটাও নিচে নেমে যেত। কিন্তু পাত্রের চাইতে তরলের প্রসারণ বেশি, তাই প্রসারণটা বোঝা যাবে। কিন্তু যতটা বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে, তরল তার চাইতে বেশি প্রসারিত হয়েছে। কারণ পাত্রের প্রসারণের জন্য
তার প্রসারণটা একটু কম দেখাচ্ছে। যদি আমি পরিমাপ করি আয়তন, তাহলে এই আয়তনের সঙ্গে সমান। তার মানে উপরে যেটা শুধু চোখের আইডিয়ায় মনে হচ্ছে প্রসারিত হয়েছে তা নয়, প্রসারিত হয়েছে ওটার সঙ্গে এটুকু। তাই বাস্তবে বলা হয় প্রকৃত প্রসারণ তখনই আমরা ডাইরেক্ট বুঝতে পারতাম যদি তরলকে এককভাবে গরম করতে পারতাম। কিন্তু পাত্রের সহায়তা নিতে হচ্ছে, পাত্রটাও প্রসারিত হয়ে যাচ্ছে, তাই আপাতভাবে তরলটার কম প্রসারণ মনে হবে। যেটা আপাতভাবে কম প্রসারণ মনে হচ্ছে সেটাই হচ্ছে আপাত আয়তন প্রসারণ। আর যেটা হিসাব নিকাশ করলে প্রকৃত আসল প্রসারণ পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। এবং সহজ ভাষায় মনে রাখতে হবে প্রকৃত আয়তন প্রসারণ সমান আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। পাত্র যে আয়তনে প্রসারিত হচ্ছে সেই পাত্রের প্রসারণ আর যেটা আপাতভাবে দেখছি প্রসারণ, দুটাকে যোগ করলে অরিজিনাল আয়তন প্রসারণটা পাওয়া যায়। আমরা আরও ডিটেলসে আলোচনা করব। গ্যাসীয় পদার্থের প্রসারণ। গ্যাসীয় পদার্থের প্রসারণ তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়। তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থ প্রসারিত হয় এবং কঠিন তরলের চাইতে অনেক বেশি প্রসারণ ঘটে। গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন প্রসারিত হয়, অথবা গ্যাসীয় পদার্থের যদি চাপ কমিয়ে দিই, বাহ্যিক চাপ কমিয়ে দিচ্ছি, তাহলে গ্যাসটা আয়তনে প্রসারিত হবে। গ্যাসের অণুগুলো সতত সঞ্চারণশীল, ছোটাছুটি করছে একটা নির্দিষ্ট চাপে, স্থায়ী অবস্থায় ব্যালেন্সড কন্ডিশনে গ্যাসের নির্দিষ্ট আয়তন রয়েছে। সেই মুহূর্তে বাহ্যিক চাপ আর গ্যাসের কণাগুলোর আভ্যন্তরীণ চাপ সমান। এবার বাহ্যিক চাপটা কমিয়ে দিচ্ছি, তাহলে গ্যাসীয় পদার্থ প্রসারিত হচ্ছে। অথবা তাপ প্রয়োগ করছি, গ্যাসীয় অণুগুলির শক্তি বেড়ে যাচ্ছে, তাহলে বেশি ছোটাছুটি করবে, আয়তন প্রসারিত করবে। সহজ ভাষায় গ্যাসীয় পদার্থ আয়তনে বেড়ে যায় দুটি কারণে। তাপ প্রয়োগ করে উষ্ণতা বাড়ালে আয়তনে বাড়ে, অথবা চাপ কমিয়ে দিলে বয়লের সূত্রে আমরা পড়েছি, চাপ কমিয়ে দিলে আয়তনে প্রসারিত হয়। তাই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ, তাপীয় প্রসারণ যেটা, সেটা হিসাব করব আমরা চাপকে স্থির রেখে। চাপকে স্থির রাখবো, ভরকে স্থির রাখবো, তাহলে তাপ প্রয়োগে উষ্ণতা বৃদ্ধিতে কীরকম আয়তন প্রসারিত হচ্ছে। তাই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ রয়েছে, কিন্তু সেই আয়তন প্রসারণ স্থির চাপে নির্ণয় করা হয়। এবং আমরা জানি যে সমস্ত গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান। বিভিন্ন তরল পদার্থের আয়তন প্রসারণ আলাদা আলাদা হয়, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ আলাদা আলাদা হয়। তো প্রসারণ কম হয় না বেশি হয়? মনে করলাম একটা তামা, একটা লোহা, একটা রূপা 1 মিটার করে তার নিয়েছি, প্রত্যেকটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়িয়েছি। কোনটা বেশি প্রসারিত হচ্ছে, প্রসারণ ক্ষমতা কার বেশি, সেই প্রসারণ ক্ষমতাকে প্রসারণ গুণাঙ্ক দিয়ে বিবেচনা করা হয়। প্রসারণ ক্ষমতাকে প্রসারণ গুণাঙ্ক দিয়ে বিবেচনা করা হয়। যে লোহার প্রসারণ গুণাঙ্কের চাইতে পিতলের প্রসারণ গুণাঙ্ক বেশি, লোহার প্রসারণ গুণাঙ্কের চাইতে পিতলের প্রসারণ গুণাঙ্ক বেশি। গুণাঙ্ক মানে একক উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন রকম পদার্থ নিয়েছি, বিভিন্ন কঠিন পদার্থ নিয়েছি, প্রত্যেকের একক উষ্ণতা বৃদ্ধি করব। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম প্রত্যেকের। একক দৈর্ঘ্যে, প্রত্যেকের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বা একক ক্ষেত্রফলে, একক উষ্ণতা বাড়ানোর জন্য একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের যে আয়তন প্রসারিত হয় সেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাই এই কঠিন পদার্থের যে বিভিন্ন প্রসারণ রয়েছে, সেই প্রসারণের মান কীরকম, কার প্রসারণের ক্ষমতা কেমন, কোন পদার্থের প্রসারণের ক্ষমতা কীরকম, তরল পদার্থের বিভিন্ন তরলের প্রসারণ ক্ষমতা কীরকম, যেটা দিয়ে আমরা চিহ্নিত করি
তাকে বলে প্রসারণ গুণাঙ্ক। তাই কঠিন পদার্থের 3টি প্রসারণ রয়েছে, মানে 3টি প্রসারণ গুণাঙ্ক রয়েছে। কঠিন পদার্থের আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আলফা দিয়ে চিহ্নিত করা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যাকে বিটা দিয়ে চিহ্নিত করা হয়। আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে গামা দিয়ে চিহ্নিত করা হয়। সহজ ভাষায় কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কাকে বলে? তো একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি দেখলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে একক উষ্ণতা মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির কারণে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় বা আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাই সংজ্ঞাগুলো একই টাইপের, একটি সংজ্ঞা মুখস্থ করলে পরের সংজ্ঞাগুলো আমরা বুঝতে পারি। তো এদের সংজ্ঞা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। যদি বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাহলে একই রকমভাবে বলবো একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্যগুলো কেটে শুধু ক্ষেত্রফল বলে দেব, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে। যদি বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একই সংজ্ঞা, একটা মুখস্থ করলে বাকিগুলো মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করার প্রয়োজনও পড়ে না, বুদ্ধি করে লিখলেই হবে। যে উষ্ণতা 1 বাড়াবো, 1 ডিগ্রি বলছি না কারণ কেলভিনে তো ডিগ্রি বসে না, তাহলে একক উষ্ণতা বাড়াবো, তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক উষ্ণতা বাড়াবো, তাহলে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বাড়বে সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় সেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি গাণিতিক রাশিমালা আমরা বলি তাহলে মনে করলাম T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দৈর্ঘ্য ছিল L1। ধরি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1 এবং উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো। T2 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য বৃদ্ধি বেড়ে হলো L2। উষ্ণতা যখন T1 ছিল দৈর্ঘ্য ছিল L1, উষ্ণতা বেড়ে গেল T2, উষ্ণতা বাড়লে দৈর্ঘ্যটা বাড়লো L2। তাহলে মোট উষ্ণতা কতটা বাড়লো আর মোট দৈর্ঘ্য কতটা বাড়লো? T1 ছিল, বেড়ে হলো T2, দৈর্ঘ্য L1 ছিল, দৈর্ঘ্যটা বেড়ে হলো L2। আমার 5 টাকা ছিল, বেড়ে হলো 7 টাকা, তো 7 টাকায় কি বাড়লো? না, বেড়ে হলো 7 টাকা, বাড়লো কত? 5 ছিল 7 হলো, মানে 2 টাকা বাড়লো। তো বৃদ্ধি কতটা? L2 মাইনাস L1। অতএব দৈর্ঘ্য বেড়েছে L2 মাইনাস L1। তাহলে প্রথমে ছিল কতটা? L1। তাহলে L1 দৈর্ঘ্য বৃদ্ধি পেল L2 মাইনাস L1। L1 দৈর্ঘ্য বৃদ্ধি পেল এতটা। তো L1 না হয়ে যদি একক হতো, L1 এ এতটা বাড়ে, তাহলে একে কতটা বাড়ে? এটা বাই L1। আবার বলতে পারি যে উষ্ণতা কতটা বৃদ্ধি পেয়েছে? T2 মাইনাস T1। উষ্ণতা কতটা বেড়েছে? এটা L1 দিয়ে বললাম, এবার বলবো T2 মাইনাস T1, এতটা উষ্ণতা বেড়েছে। তাহলে এই উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি এতটা।
এবার একক উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কতটা, এটাও এই ভাগ হবে T2 - T1। তাই একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে দ্যাট ইজ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। অর্থাৎ T1 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য ছিল L1, T2 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য হলো L2, দৈর্ঘ্য বাড়লো কতটা, L2 - L1। এখানে দুটা গল্প, একক দৈর্ঘ্যে কতটা বাড়লো, একক উষ্ণতা বৃদ্ধিতে কতটা বাড়লো। এখানে তো একক দৈর্ঘ্য ধরিনি, L1 ধরেছি, উষ্ণতা তো একক ধরিনি, উষ্ণতা কতটা বেড়েছে, T2 - T1, দৈর্ঘ্য কতটা বেড়েছে, L2 - L1। তো L2 - L1 দৈর্ঘ্য বৃদ্ধি পেল প্রাথমিক L1 দৈর্ঘ্যের জন্য, তাহলে একক দৈর্ঘ্যের জন্য কতটা, L1 দিয়ে ভাগ, তাহলে একক দৈর্ঘ্যের বিচার হয়ে গেল। এবার উষ্ণতা বিচার করব, T2 - T1 উষ্ণতার জন্য এতটা বেড়েছে, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য আবার T2 - T1 দিয়ে ভাগ। তাই একবার একক দৈর্ঘ্য আনার জন্য প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে ভাগ, একক উষ্ণতা বৃদ্ধির আনার জন্য উষ্ণতা বৃদ্ধি দিয়ে ভাগ। তাহলে যেটা পেলাম সেটাই হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, দ্যাট ইজ আলফা। তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এটা। এবার যদি বলি আমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যদি এটার সঙ্গে বলতে চাই তাহলে কি করব, এখানে একক ক্ষেত্রফলে এখানে যে ক্ষেত্রফল তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্যের বেলায় L1 ধরা হয়েছে, L1 L2 ফর লেন্থ, ক্ষেত্রফল ইংরেজি সারফেস, তাই এটা ধরতে হবে S1, এটা ধরতে হবে S2। তো এলগুলা এসে কনভার্ট করে দেব, তাহলে হয়ে গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক S2, এটা S1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বলা হয়, এলগুলা এস দিয়ে কনভার্ট করব, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বলা হয় বিটা, তাই হয়ে গেল বিটা। যদি বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তার গাণিতিক ফর্মুলা কি, তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্রগুলো বাদ দিয়ে আয়তন লিখে দেব। কঠিন পদার্থের, তাহলে আয়তন ইংরেজি ভলিউম, তাই এখানে V1 V2 হয়ে যাবে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে ডিনোট করি, তাহলে এসগুলা ভি করে দেব, V2 - V1 বাই V1। এবং এখান থেকে যদি V2-র ফর্মুলা নিয়ে আসি বজ্রগুণ করে, তাহলে এটা V2-র ফর্মুলা। ঠিক সেরকম L2-র ফর্মুলা L1 1 প্লাস আলফা T2 - T1। সেরকম যদি বলে যে S2-র ফর্মুলা কী হবে, এরকমই হবে, এখানে V1 আছে তো এখানে S1 হবে, তারপরে 1 প্লাস ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক চিহ্ন কি বিটা, যদি T2 - T1, একই টাইপের ফর্মুলা আসবে প্রত্যেকটাই। L2 কি আসবে, L1 1 প্লাস আলফা T2 - T1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের যে একক, উপরেও আয়তনের একক নিচেও আয়তনের একক কেটে যাবে। উষ্ণতার একক ইনভার্স হচ্ছে গুণাঙ্কের একক, সে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক, আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক, এদের এককে দৈর্ঘ্য ক্ষেত্র আয়তনের এককগুলো থাকবে না, শুধু উষ্ণতার একক থাকবে। আয়তনের এককে কাটা যাবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে এককে দৈর্ঘ্যগুলো কাটা যাবে, তাহলে শুধুমাত্র উষ্ণতা থাকবে তিনটা এককেই। তাই আলফা বিটা গামা এদের একক সিজিএসএ পার ডিগ্রি সেন্টিগ্রেড বা এসআইতে পার কেলভিন। এটা হচ্ছে সিজিএসএ, এসআইতে হবে পার কেলভিন। দ্বিধাতব পাত সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পাতকে একসঙ্গে রেখে দৃঢ়ভাবে রিভেট করে নিলে, কি বললাম, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পাত একসঙ্গে রেখে দৃঢ়ভাবে রিভেট করে নিলে, জোড়া লাগিয়ে নিলে, তাকে বলা হয় দ্বিধাতব পাত।
এবার মনে করতে পারি একটা না, এখানে দুটি ধাতব পাত রয়েছে, সমান দৈর্ঘ্য সমান প্রস্থ। এদিকে একটা পাত রয়েছে, মনে করলাম এটা পিতল, এদিকে আছে পিতল, এদিকে আছে লোহা। তো পিতল এবং লোহা দুইটি সমান দৈর্ঘ্যের ধাতব পাতকে যদি একসঙ্গে রিভেট করে নেওয়া যায়, জোড়া লাগিয়ে নেওয়া যায়, তাহলে একে বলা হয় দ্বিধাতব পাত। এবার যদি একে গরম করা হয়, পিতল লোহা সমান বাড়ে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পিতলের বেশি বাড়ে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম বাড়ে। তাই গরম করলে এদিকটা বেশি বাড়বে, এদিকটা কম বাড়বে, কিন্তু দৃঢ়ভাবে যুক্ত। তাই একজন যদি বেশি বাড়ে, একজন যদি কম বাড়ে, যেটা বেশি বাড়ে সেটা বাইরে, যেটা কম বাড়ে সেটা ভিতরে বক্র হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা গরম করি, এর থেকে একটু বড় হবে, ছোট হয়ে গেল। এরকম বেঁকে যাবে, বেশি বাড়বে যেটা সেটা বাইরে, যেটা কম বাড়বে সেটা ভিতরে। তাতে কি হবে, এই দ্বিধাতব পাত দিয়ে সুইচের কাজ করা হয়। বেঁকে গিয়ে কাউকে টাচ করলো, সার্কিট অন হলো, সুইচ অন হলো। আবার যদি ঠান্ডা করি, আবার সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেল মানে ডিটাচ হয়ে গেল, অফ হয়ে গেল। তাই দ্বিধাতব পাত সার্কিট বা বর্তনী অন করে, অফ করে, অনও করতে পারে, অফও করতে পারে। যেমন দেখা যায় যে কাপড় আয়রন করার যে ইস্ত্রি অটোমেটিক হয়ে গেছে, বেশি গরম হলে অটোমেটিক ইলেকট্রিসিটি বা পাওয়ার আসা বন্ধ হয়ে যায়, অটো সুইচ আর কিছুই না, এই দ্বিধাতব পাতের ব্যবহার। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন ধাতব পদার্থের বিভিন্ন হয়, তাকে কাজে লাগিয়ে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় এবং সুইচের কাজ করে। কঠিন পদার্থ যে প্রসারিত হয় তার কয়েকটা উদাহরণ, যে আগের দিনে ছিল যে গরুর গাড়ি, যে কাঠের চাকার বাইরে লোহার বের পরানো হয়। প্রাথমিকভাবে কাঠের চাকাটা যতটা সাইজে থাকে তার থেকে লোহার বেরটা একটু ছোট থাকে। কাঠের চাকার বাইরে লোহার বের দেওয়া হয় গরুর গাড়িতে বা মহিষের গাড়িতে আগের দিনে। তো কাঠের যা পরিধি, তার চাইতে কাঠের চাকার যে পরিধি তার সাথে লোহার পরিধি কম। তাহলে তার কাঠের চাকার বাইরে লাগবে কি করে, সেট হবে কি করে? সেজন্য লোহার বেডটাকে গরম করা হতো, গরমে প্রসারিত হতো। সেই গরম অবস্থাতেই কাঠের চাকার বাইরে লাগিয়ে দেওয়া হতো। এবার যত ঠান্ডা হবে, লোহার বেডটা ঠান্ডা হলে সংকুচিত হবে, আয়তনে প্রসারিত হয়, শীতলে সংকুচিত হবে। আর সংকুচিত হওয়ার সময় কাঠের যে চাকা আছে তার বাইরে দৃঢ়ভাবে টাইট হয়ে সেট হয়ে যাবে, আর সহজে খুলবে না। তো এটা কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ। তরলের আয়তন প্রসারণ দুই রকম রয়েছে, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। বিভিন্ন তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন। আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটো রয়েছে, একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ অ্যাপারেন্ট। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কার? তরলের। কাকে বলবো, সংজ্ঞা কি? ওই একই রকম সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা একই রকম, যে একক উষ্ণতা বৃদ্ধির কারণে, বানিয়ে লেখা যাবে, একক উষ্ণতা বৃদ্ধি করলে কোনো তরলের বা কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে
যে আপাত শব্দটা বসাতে হবে। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কে আপাত শব্দ বসাবো। আপাত আয়তন বৃদ্ধি পায় তাকে ওই তরলের আপাত আয়তন গুণাঙ্ক গামা এ বলে। আর তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক একই রকম, শুধু এখানে আপাতবাদ দিয়ে প্রকৃত বলবো, এখানে আপাতবাদ দিয়ে প্রকৃত বলবো, এখানে আপাতবাদ দিয়ে প্রকৃত বলবো, তাহলেই হয়ে গেল সংজ্ঞা। তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, পুরোটা লিখতে হতো তরলের প্রকৃত আয়তন গুণাঙ্ক গামা রিয়াল, রিয়াল মানে প্রকৃত। তাহলে কি লিখবো? একই রকম, আর লিখছি না। একক উষ্ণতা বৃদ্ধি করলে কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন বৃদ্ধি পায় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর বলে। ম্যাথমেটিক্যাল ফর্মুলা একই রকম, ওই যা ছিল কঠিনের বেলা এখানেও তাই। এটার বেলাতে গামা অ্যাপারেন্ট ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1, একই রকম, একেবারে হুবহু এক। তো আপাতর বেলা এখানে ড্যাশ দিব, যেটা আপাতভাবে দেখতে পাচ্ছি যে V2 বেড়ে হলো, তো V2 ড্যাশ মাইনাস V1। আর প্রকৃতর বেলায় গামা আর এর বেলায় শুধু V2 দেব, মানে অরিজিনাল V2টা। দেখে মনে হচ্ছে আপাতভাবে তা না, হিসাব নিকাশ করে যে অরিজিনাল তরলটা বাড়লো, বেড়ে হলো, যেটা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এবং একক ইউনিট ওই একই রকম, পার ডিগ্রি সেন্টিগ্রেড পার কেলভিন, তাই পার ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএসে, কেলভিনে পার কেলভিন, এটা হচ্ছে একক। এবং এখানে মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, যে গামা রিয়াল ইকুয়াল টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কেন? আমরা ডিটেলসে আলোচনা করেছি ছবি এঁকে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ, আর গুণাঙ্ক দিয়ে বললে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের বেলায় একটা বিষয় ছাড়া পড়েছে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিভাইড বাই 2 ইকুয়াল টু আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিভাইড বাই 3। তো গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ রয়েছে, তাপের কারণে গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়, আমরা আলোচনা করেছি। তবে তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন প্রসারিত হয়, তার সঙ্গে চাপ বৃদ্ধি পায়, বা বলতে পারি চাপের পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তন করা যায়, বা উষ্ণতার পরিবর্তনেও গ্যাসের আয়তন পরিবর্তন করা যায়। তো তাপীয় পরিবর্তন মানে কি? তাপীয় প্রসারণ মানে কি? তাপ প্রয়োগের মাধ্যমে প্রসারণ। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থ কীরূপ প্রসারিত হয় সেটার হিসাব।
তাই চাপ সেখানে ডিস্টার্ব করলে হবে না, কারণ চাপের জন্য তো প্রসারিত হতে পারে। গ্যাসীয় পদার্থের চাপ কমিয়ে দিলাম, আয়তন প্রসারিত হলো। তো আমরা তাপীয় প্রসারণ আলোচনা করব, তাই চাপটাকে স্থির রাখবো। তাই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণে বলতে হবে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ। গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার সঙ্গে কি বলবো? স্থির চাপে নির্দিষ্ট ভরের, কারণ ভরের জন্য পরিবর্তিত হয়, তো এটা উল্লেখ করলে ভালো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় তাকে গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সাফিক্সে পি বলে। গ্যাসীয় পদার্থকেও কোনো না কোনো পাত্রে রেখে প্রসারিত করা দরকার। সিঙ্গেল গ্যাসীয় পদার্থকে প্রসারিত করতে পারি না। কিন্তু এখানে আপাত আয়তন প্রসারণ বা প্রকৃত আয়তন প্রসারণ গ্যাসের বেলায় নেই। তার কারণ গ্যাসের প্রসারণের কাছে পাত্রের হালকা প্রসারণ তুচ্ছ, নগণ্য। তাই গ্যাসীয় প্রসারণ, গ্যাসের যে আয়তন প্রসারণ হয় সেখানে পাত্রের প্রসারণ একটু হলেও তাতে গ্যাসীয় প্রসারণ কোনো প্রভাবিত হয় না। তরলের বেলায় প্রভাবিত হয়, কারণ তরলের প্রসারণ কঠিনের চাইতে মাত্র 10 গুণ, কিন্তু গ্যাসের প্রসারণ কঠিনের চাইতে অনেক গুণ। সেজন্য গ্যাসীয় প্রসারণে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না। তাই গ্যাসীয় প্রসারণের বেলায় আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ গ্যাসের ক্ষেত্রে নেই, শুধু স্থির চাপে প্রসারণ মনে রাখতে হবে। তো এখানে ফর্মুলাটা কী ধরবো? একই রকম ফর্মুলা, গামা পি ইজুক্যাল টু, মনে করলাম টি ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, মনে করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন V0 এবং উষ্ণতা বাড়িয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, গ্যাসের আয়তন VT। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল? আয়তন বৃদ্ধি পেল VT মাইনাস V0। কততে? V0 ছিল প্রাথমিক, তাই V0 বসাবো। আর এখানে T2 মাইনাস T1, T1 কেন? T1 তো 0, তাহলে T2 শুধু। T2 না, 1 যখন নেই 2 করতে আসলো T। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে V0, T0 ডিগ্রি সেন্টিগ্রেডে VT। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? VT মাইনাস V0। একক আয়তনে তাহলে কি বৃদ্ধি পেল? V0 দিয়ে ভাগ করব। উষ্ণতা কতটা বৃদ্ধি পেয়েছে? 0 থেকে T, তাই T দিয়ে ভাগ করব। একই রকম ওখানে ছিল T2 মাইনাস T1, কিন্তু T1 তো এখানে 0, তাই শুধু T বসলো এখানে। উষ্ণতা বৃদ্ধি কতটা? T, তাই T বসলো নিচে। কিন্তু কেন? কঠিন তরলের বেলায় তো এরকম ধরিনি, V0 ধরিনি, আমরা কি ধরেছিলাম? V2 মাইনাস V1, V1 T2 মাইনাস T1, এরকম ছিল তরলের বেলায় বা কঠিনের বেলায়। কিন্তু এখানে এরকম হলো কেন? তার কারণ গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বেশি, তাই 90 ডিগ্রি থেকে 91 ডিগ্রি বৃদ্ধি আর 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি সমান না। একই গ্যাসের, একই গ্যাসীয় পদার্থের 90 থেকে 91 ডিগ্রি 1 ডিগ্রি বাড়ালাম, আর 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এখানে 1 ডিগ্রি বাড়ালাম, কিন্তু গ্যাসের প্রসারণটা আলাদা। সেজন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের যে আয়তন তাকেই প্রাথমিক ধরতে হবে,
যে কোনো উষ্ণতাকেই প্রাথমিক ধরতে পারি না, আয়তন যে কোনো উষ্ণতার আয়তনকে প্রাথমিক ধরতে পারি না, তাই 0 ডিগ্রিকেই ধরতে হবে V0। তাই এখানে V0 উষ্ণতার পরিবর্তন কতটা, 0 থেকে T, তাই T to T1 তো নয়, 0 থেকে T মানে T বাড়লো, তাই T দিয়ে ভাগ। তাই এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর আয়তনকে যদি স্থির রাখি, গরম করি, তাহলে চাপ প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়, চাপ প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। তাই গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুটো আছে, একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, চাপ স্থির, একটা চাপ প্রসারণ গুণাঙ্ক আছে, কি আছে, চাপ প্রসারণ গুণাঙ্ক। একই মান, আয়তন প্রসারণ গুণাঙ্কের যা মান, চাপ প্রসারণ গুণাঙ্কের তাই মান, গামা ভি বলে স্থির আয়তনে। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের উষ্ণতা, এখানে গ্যাসের উষ্ণতা শব্দটা কই বসছে, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক চাপে যে চাপ বৃদ্ধি পায় তাকে গ্যাসের স্থির চাপে, এই স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। যদি চাপ প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লিখি, এটা আমাদের সিলেবাসে নেই, তাই এটা আর আলোচনা করছি না। এবার আলোচনা করব তাপ সঞ্চালন। তাপের সঞ্চালন মানে তাপ চলাচল করা। যদি দুটি ভিন্ন উষ্ণতার বস্তু, কম উষ্ণতা বেশি উষ্ণতা, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু তাপীয় সংস্পর্শে রাখা যায়, বা একই বস্তুর বিভিন্ন অংশের উষ্ণতা বিভিন্ন হয়, তাহলে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালিত হয়। বেশি গরম থেকে কম গরমের দিকে তাপ শক্তি প্রবাহিত হয় যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয় বা তাপীয় সাম্যে পৌঁছায়। তো সেটা হচ্ছে তাপ সঞ্চালন। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আসলে, তাপীয় সংস্পর্শ মানে স্পর্শে আসবে, অথবা তাপ আদান প্রদান করতে পারে কিন্তু ডিস্টেন্সে, তাও চলবে। তাপ চলাচলের পরিস্থিতি থাকতে হবে, যাকে তাপীয় সংস্পর্শ বলে। ডাইরেক্ট সংস্পর্শ নাও হতে পারে, তাপীয় সংস্পর্শে। তো দুটি ভিন্ন উষ্ণতার বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে, বা একই বস্তুর বিভিন্ন অংশের উষ্ণতা বিভিন্ন হলে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ প্রবাহিত হয়। এই ঘটনা হচ্ছে তাপ সঞ্চালন। তো তাপ সঞ্চালন তিনটি পদ্ধতিতে হতে পারে। তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে। একটা পরিবহন পদ্ধতি, তাপ সঞ্চালনের একটি পদ্ধতি পরিবহন পদ্ধতি, 2 নম্বর পরিচলন পদ্ধতি, 3 নম্বর বিকিরণ পদ্ধতি। তিনটা পদ্ধতি রয়েছে। পরিবহন পদ্ধতি, উদাহরণ হিসেবে বলতে পারি যে একটা লোহার রড, তার এক প্রান্ত আগুনে ঢুকিয়ে অপর প্রান্ত আমি হাতে ধরে আছি। লোহার রডের এক প্রান্ত উনুনে দিয়ে আর এক প্রান্ত হাতে ধরে আছি। আস্তে আস্তে ওই প্রান্ত গরম হতে হতে ওখান থেকে তাপটা লোহার রড হয়ে আমার হাতে পৌঁছাবে এবং কিছুক্ষণ পরে লোহার রডটা ধরে থাকতে পারবো না, গরম লেগে যাবে। তাহলে ওই প্রান্ত থেকে তাপ উচ্চ উষ্ণতার জায়গা থেকে নিম্ন উষ্ণতার জায়গায় তাপ শক্তি চলে আসছে, সঞ্চালিত হচ্ছে। কিন্তু ওখানকার কণাটা তাপ নিয়ে এখানে চলে আসছে না। রডের, লোহার রডের যে ওখানের পরমাণুটা আছে, সেই পরমাণুটা কিন্তু স্থান পরিবর্তন করে এখানে আসছে না তাপ নিয়ে। ওখানকার পরমাণুটা ওখানেই আছে, তাপ পেয়ে তার ভাইব্রেশন বেড়েছে, সেই ভাইব্রেশনে নেক্সট ভাইব্রেশন বেড়ে গেল, তার ভাইব্রেশনটা নেক্সট ভাইব্রেশনে আসছে। এই কম্পনজনিত কারণে তাপটা ওখান থেকে এখানে ছুটে আসছে। তাপের এই সঞ্চালনকে বলা হয় পরিবহন পদ্ধতি। তাপ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে যায়, কিন্তু পদার্থের কণাগুলি স্থান পরিবর্তন করে না। এরকম তাপ সঞ্চালনের পদ্ধতিকে বলা হয় পরিবহন পদ্ধতি। আর পরিচলন পদ্ধতি, পরিচলন চলতে পারে, অর্থাৎ
যে পদ্ধতিতে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে পদার্থের অণুগুলি চলাচল করে তাপশক্তি বয়ে আনে তাকে বলে পরিচলন পদ্ধতি। পদার্থের কণাগুলি স্থান বিনিময় করে তাপ নিয়ে যাওয়ার জন্য। যেমন জল গরম করা হয়, আগে নিচের জলটা গরম হচ্ছে উনানের আগুনের কাছে থাকার জন্য, সেই জলটা গরম হলে হালকা হয়ে যায়, উপরে উঠে যাচ্ছে, উপরের ভারী জলটা নিচে চলে যাচ্ছে, আস্তে আস্তে সমস্ত জলটা গরম হচ্ছে জলের অণুগুলার আসা যাওয়ার মাধ্যমে, তা নড়াচড়া করছে। সেই পদ্ধতিকে বলা হয় পরিচলন পদ্ধতি। তো পরিচলন পদ্ধতি গ্যাসেরও হয়, তরলেরও হয়, আর পরিবহন পদ্ধতি শুধুমাত্র কঠিনের হয়। আর বিকিরণ পদ্ধতি তাপ যখন কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করেই এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যম লাগে না, তরঙ্গের আকারে তাপ পৌঁছায়, তখন তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। যেমন সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছায়, বায়ু মাধ্যম আছে কিছু দূর, সব জায়গায় বায়ু মাধ্যম নেই, তারপরে কোনো মাধ্যমই নেই, তাই সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছায় মাধ্যম মানে বিকিরণ পদ্ধতিতে, মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করেই। তো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছায়। তো পরিবহন পদ্ধতিতে তাপ কঠিন পদার্থের মধ্য দিয়ে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে প্রবাহিত হয়। তো সব পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সমান নয়। কিছু কিছু পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বেশি, খুব সহজেই তাপ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয়। আবার কিছু কিছু পদার্থের তাপ পরিবহন ক্ষমতা নিম্ন, উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালিতই হতে পারে না, তাপ পরিবহন ক্ষমতা অত্যন্ত নগণ্য। যেমন একটা কি বলবো, পাটকাঠি, একটা পাটকাঠি বা একটা কাঠের টুকরা, লম্বা কাঠের টুকরা বা একটা পাটকাঠি আগুনে দিলাম, ধরে থাকতে পারবো? গরম লাগবে না, ওই দিকে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এদিকটাতে তাপটা পৌঁছাবে না। কারণ পাটকাঠি, কাঠ, প্লাস্টিক, কাঁচ এরা তাপ পরিবহন করে না খুব একটা, কিন্তু ধাতব পদার্থ যেগুলো তামা, লোহা, টিন এরা তাপের পরিবহন করে। আর মনে রাখতে হবে তাপের পরিবহন যারা, তাপের সুপরিবাহী যারা, তারা তড়িতেরও সুপরিবাহী। তাপের সুপরিবাহী যারা, তারা তড়িতেরও সুপরিবাহী। যে পদার্থের মধ্য দিয়ে তাপ সুন্দরভাবে খুব সহজে প্রবাহিত হয়, সেই পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হয়। শুধু ব্যতিক্রম রয়েছে একটা, হীরক বা হিরে। হিরে তাপের উত্তম পরিবাহী, কিন্তু তড়িতের অপরিবাহী বা অন্তরক। এটা ব্যতিক্রম মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাপের পরিবাহী হলে তড়িতেরও পরিবাহী হয়। তো তাপের পরিবহন ক্ষমতা কিছু পদার্থের বেশি, কিছু পদার্থের কম। তো তাপের পরিবহন ক্ষমতা তাকে তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে নির্ণয় করা হয়। এরকম একটা পদার্থ নিলাম, মনে করলাম কঠিন পদার্থ, পরিবহনের ক্ষমতা যেহেতু নির্ণয় করব, তো এদিকে উষ্ণতা হচ্ছে θ1, এদিকে এপারের উষ্ণতা হচ্ছে θ2। উষ্ণতার পার্থক্য হলে তো তাপের প্রবাহ ঘটবে, এবং ধরে নিলাম যে θ1 গ্রেটার দেন θ2, এদিকে বেশি গরম, এদিকে কম গরম। মনে করলাম এই থিকনেসটা, বেধটা হচ্ছে d, আর এই যে ক্ষেত্রফলটা, পরিবাহী তল, এখান থেকে তাপ, এই পুরো তলটা হচ্ছে θ1-এর, বিপরীত তলটা হচ্ছে θ2-র। এটা বেশি উষ্ণতার, এটা কম উষ্ণতার। বেশি উষ্ণতা কম উষ্ণতা হলে বেশি উষ্ণতা থেকে তাপ কম উষ্ণতার দিকে যাবে, অর্থাৎ এদিক থেকে তাপ এদিকে প্রবেশ করবে। তো এটা এরিয়াটা হচ্ছে মনে করলাম এ। যে তাপটা এখান থেকে ওপারে যাচ্ছে সেই তাপের পরিমাণটা মনে করলাম কিউ, কোয়ান্টিটি অফ হিট কিউ। টি সময় ধরে যদি যাই, ঠিকই কথা বললাম, একটা তল আছে,
একটা বস্তু আছে, কঠিন বস্তু এই টাইপের মনে করলাম, যার এক প্রান্তে এক পৃষ্ঠে উষ্ণতা হচ্ছে θ1, অপর পৃষ্ঠে θ2, এটা বেশি এটা কম, তাই তাপের প্রবাহ ঘটবে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে। থিকনেসটা হচ্ছে d, এর এই পৃষ্ঠের বা এই তলের ক্ষেত্রফল a, ওই পৃষ্ঠেরও যেহেতু একই রকম শেপ নিয়েছি তাই ওই পৃষ্ঠেরও ক্ষেত্রফল হবে a। t সময় ধরে যদি q পরিমাণ তাপ এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠে যায় তাহলে q কার কার উপর নির্ভর করবে, q কার কার উপর নির্ভর করবে। প্রথমত প্রবাহিত তাপ নির্ভর করে পরিবাহী তলের উপর, নির্ভর করে q নির্ভর করে কার কার উপর, এক নম্বর পরিবাহী তলের ক্ষেত্রফলের উপর, পরিবাহী তলের ক্ষেত্রফলের উপর মানে এর উপর নির্ভর করে। কিরূপ নির্ভর করে? নির্ভর করে সমানুপাতিকভাবে। ক্ষেত্রফল বেশি, পরিবাহী তলের ক্ষেত্রফল বেশি, পরিবাহী তলের ক্ষেত্রফল বেশি, তাহলে বেশি পরিমাণ তাপ প্রবাহিত হবে। ক্ষেত্রফলটা চ্যাপ্টা আছে তাই বেশি তাপ যাচ্ছে, পরিবাহী তলটা যদি ছোট হতো তাহলে কম তাপ যেত। অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্তে তাপ যাচ্ছে, ক্ষেত্রফল বেশি তো বেশি তাপ যাবে, ক্ষেত্রফল কম হয়ে গেল তাহলে কম তাপ যাবে। রাস্তাটা যদি চওড়া থাকে বেশি যাবে, রাস্তাটা যদি সরু হয়ে যায় কম যাবে, ক্ষেত্রফলটার উপর নির্ভর করছে। তাই তাপের পরিমাণ ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, সরল সম্পর্ক। 2 নম্বর নির্ভর করে প্রবাহিত তাপের মান উষ্ণতার পার্থক্যের উপর, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর। দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর মানে θ1 মাইনাস θ2। বলতে পারি এদিকের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা 99 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকে 100 ডিগ্রি ওদিকে 99 ডিগ্রি, তফাৎ কত? 1 ডিগ্রি, বেশি তাপ প্রবাহিত হবে না। এদিকে মনে করলাম 10 ডিগ্রি, অপর দিকে 1 ডিগ্রি, 199 না, কম, 10 আর 1, কিন্তু তফাৎটা ফ্যাক্টর, উষ্ণতার পার্থক্য কত? 10 আর 1 হলে 9 ডিগ্রি উষ্ণতার পার্থক্য 10 আর 1-এর বেলায়, বেশি তাপ প্রবাহিত হবে। ওই 100 আর 99-এর চাইতে এদিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওদিকে 99 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপ প্রবাহিত হবে, এদিকে 10 এদিকে 1, 9 ডিগ্রির পার্থক্যে বেশি তাপ প্রবাহিত হবে। তাই উষ্ণতার উপর নির্ভর করছে না, উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করছে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে। উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করবে তাপের প্রবাহ। যেমন জলের উচ্চতার পার্থক্যের উপর জলের স্রোত নির্ভর করে, জলের প্রবাহ নির্ভর করে, ঠিক সেরকম। তাই কিউ নির্ভর করবে θ1 মাইনাস θ2-র উপর। 3 নম্বর নির্ভর করে সময়ের উপর, তাপ প্রবাহের সময়ের উপর। টি এর উপর কেন? বেশি সময় ধরে যদি প্রবাহিত হয় তাহলে বেশি তাপ প্রবাহিত হবে, কম সময় ধরে তাপের প্রবাহ ভালোই হচ্ছিল, আমি বন্ধ করে দিলাম অল্প সময়ের মধ্যে, তাহলে অল্প তাপ প্রবাহিত হবে। তো সময়ের উপর নির্ভর করছে, সময়ের সঙ্গে সমানুপাতিক। আর নির্ভর করছে দুই পৃষ্ঠের ব্যবধানের উপর, বেধের উপর। এই বেধটা যত কম, যত পাতলা হবে তত তাপ বেশি যাবে, যত মোটা হবে তত তাপ কম যাবে। এই দেওয়ালটা, এই ঘরের দেওয়ালটা যদি পাতলা হতো তাহলে বাইরের টেম্পারেচার, বাইরের হিটটা বেশি ঢুকতো। দেওয়ালটা মোটা তাই বাইরের হিটটা কম ঢুকছে। তাই পুরুত্বের বিপরীত সম্পর্ক, থিকনেসটা যত কম তাপের প্রবাহ বেশি। তাই কিউ প্রপোর্শনাল টু 1/d, ব্যস্তানুপাতিক সম্পর্ক এটার, বাকিগুলো সব সমানুপাতিক। তাহলে 4 নম্বর নির্ভর করছে প্রবাহিত তাপ দুই তলের
ব্যবধানের উপর। ডি এর উপর নির্ভর করছে। এবার সবগুলাকে যদি একসঙ্গে যৌগিক ভেদ করি, কি করি? যৌগিক ভেদ। কি পাচ্ছি? বাম দিকেরটা কিউ থাকবে, ডান দিকেরটা গুণ হয়ে যাবে সমস্ত কিছু। তাহলে হবে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। আমরা জানি যে সমানুপাতিক সম্পর্ককে সমীকরণ আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। কিউ ইজুক্যাল টু কে ইন্টু এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এই কেটা হচ্ছে ভেদ ধ্রুবক এবং এই ভেদ ধ্রুবক কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক বলে। তো এখান থেকে যদি কে নিয়ে আসি, এখান থেকে কে ইজুক্যাল টু হোয়াট? কে ইজুক্যাল টু কি পাচ্ছি? কিউ ডি নিচে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে এখান থেকে কেটাকে যদি বার করি, এটা এইদিকে নিয়ে আসলাম, গুণটাকে ভাগ করে দিলাম, তাহলে কিউ ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি, এটা আসলো। এখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দিতে পারি। এখান থেকে কি করতে পারি? তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কীরকম দেব? এটাকে 1 করে দেব, এটাকে 1 করে দেব, এটাকে 1 করে দেব, এটাকে 1 করে দেব, তাহলে কে সমান কিউ হয়ে যাবে। কে বলতে তাপ পরিবাহিতাঙ্ক, কিউ বলতে তাপের পরিমাণ, প্রবাহিত তাপ। তো কিভাবে বলবো? ডি বলতে বেদ, এ বলতে ক্ষেত্রফল, এটা উষ্ণতার পার্থক্য, এটা সময়। প্রত্যেকটাই যদি একক হয়ে যায়, যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাই তাপ পরিবাহিতাঙ্ক। তাই তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা বলতে হবে একক বেদ এবং একক ক্ষেত্রফলযুক্ত কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে তাপ প্রবাহিত হয় তাকেই তাপ পরিবাহিতাঙ্ক বলে। কি বললাম? একক বেদ, একক ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে একক সময়ে যে তাপ প্রবাহিত হয় তাকেই তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে এসআই একক, কিউ, কিউ মানে কি? জুল। এদের এককগুলোই হবে এটার একক। তো কিউ বলতে জুল, ডি বলতে মিটার, এ বলতে মিটার স্কোয়ার। তো মিটার বাই মিটার স্কোয়ার মানে কাটাকুটি করলে নিচে মিটার থাকে, মানে মিটার ইনভার্স হলো। θ1 মাইনাস θ2 উষ্ণতা পার কেলভিন, সময় পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আবার একসঙ্গে ওয়াট করা যায়, তো এটাকে বলা যায় বা ওয়াট পার মিটার পার কেলভিন, এটাও বলা যায়। বাংলা করে লেখা যায় বাংলায়। আর সিজিএসে যদি বলি তাহলে এখান থেকেই পাবো। এটা হচ্ছে ক্যালোরি, কিউ তাপের সিজিএসে একক ক্যালোরি, ডি বাই এ সেমি পার সেমি স্কোয়ার মানে পার সেমি, সেমি ইনভার্স। এটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পার সেকেন্ড। এটা হচ্ছে সিজিএসে পরিবাহিতাঙ্কের একক। এরকমভাবে লিখলেও হবে অথবা বানান করে লিখলেও চলবে। এবার আলোচনা করব তাপীয় রোধ। আমরা কিউ ইজুক্যাল টু প্রবাহিত তাপ ইজুক্যাল টু কী পেলাম? কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এটা যে প্রবাহিত মোট তাপ সময় দিয়ে ভাগ করলে তাপ প্রবাহ মাত্রা বলতে পারি। কি? তাপ প্রবাহ মাত্রা। কিউ বাই টি যদি করি, এখানে কি পাচ্ছি? কে এ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। তাই তো, টি টাইপারে আসলে ভাগ হয়ে গেল। এবার এদিকে আমি যদি কে এটাকে উপরে না রেখি, তা ইনভার্স করে নিচে করে দিতে পারি, তাহলে এটা হয়। তো তাপ প্রবাহ মাত্রা
ইকুয়াল টু এটা। আবার ওহমের সূত্র থেকে পাই আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই ইকুয়াল টু কি পাই, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আর। বিভবের পার্থক্য বাই রোধ, এখানে উষ্ণতার পার্থক্য বাই এটা। তাপ প্রবাহ মাত্রা, এটাকে আয়না করে কিউ বাই টি বলা যায়, আধান বাই সময়। তাপ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, একক সময়ে যে তাপের প্রবাহ ঘটে। তো এখানে θ1 মাইনাস θ2 বাই এটা, এখানে V2 মাইনাস V1 বাই এটা। তার মানে কি, এই যে রোধ রয়েছে, এই রোধের সঙ্গে এটা সমতুল্য, তাই এটাকে বলা হয় তাপীয় রোধ। অতএব তুলনা করলে পাই কি পাই, তাপীয় রোধ সমান ডি ডিভাইডেড বাই কে। এই রেজিস্ট্যান্স তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাহলে এই রেজিস্ট্যান্স হিট প্রবাহকে, তাপ প্রবাহকে বাধা দেবে। তাই তাপীয় রোধ, এটা তড়িতের রোধ, এটা হচ্ছে তাপের রোধ, তাই তাপের রোধ হচ্ছে ডি বাই কে। বিশেষ কোনো অঙ্ক এই অধ্যায়ে নেই ক্লাস 10-এর জন্য, তাই এখানে শেষ করছি। ধন্যবাদ।